ঈদে বাড়ি যাওয়ার সময় যে কতটা ভালো লাগে আর সেই সাথে যে কতটা ভোগান্তি হয় সেটাই আজকের ভিডিওতে তুলে ধরবো। আজকে যেতে নিয়ে যে কি একটা ম্যাসাকার অবস্থা হলো, পুরো রাস্তা জুড়েই যাতা অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আপনারা একটি লাইক দিলে আমাদের ভিডিও তৈরির উৎসাহ বেড়ে যায়। ভিডিওটি আগের ভিডিও, কিন্তু সময়ের অভাবে আমরা এবং অনেক ব্যস্ততার কারণে আসলে টাইম টু টাইম ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, তাই আজকে সুযোগ মতো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দুজন প্ল্যান করেছিলাম, আমি একটু বলবো ও একটু বলবো, এভাবে ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু ও যখন বলা শুরু করে তখন আর থামেই না, আমি ওকে জোর করে করে থামাচ্ছিলাম। আসলে অনেকদিন সে ভয়েস দেয় না, এই কারণে তার ভয়েসের ক্ষুধাটা রয়ে গেছে, তাই সে দিতেই আছে, তাই এই যে এরকম ভাবে একটু হেসে ফেলেছি। ঈদের আগের একটি ব্লগ এটি। আসলে ঈদের আগে অনেকগুলো ভিডিও করা আছে, কিন্তু সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করতে পারছি না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। আর আমরা যেহেতু বাড়ি থেকে আসার ভিডিওটা দিয়েছি, আসলে সে ভিডিওটা ছোট্ট ছিল আর ওটা অনেকটা সরাসরি ভয়েস দেওয়া ছিল, আর আমরা যেহেতু অনেক বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছি এ কারণে ওইটাই শেয়ার করেছি। এখন আপনাদের সাথে আমরা আগের ভিডিওগুলো শেয়ার করব। আমি গত ভিডিওতে বলেছিলাম বাড়ি যাওয়ার সময় কি একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল, তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসলে এই যে আমরা এখন এসেছি কুষ্টিয়াতে কিন্তু এসেছি ভালো কথা, কিন্তু আমরা কিন্তু এখন বাস থেকে নেমে নিচে আসি। আর কেন নিচে আসি সেটাই বলছি। আমাদের বাসে সমস্যা হয়েছে, বাসটা কিন্তু চাকা পাংচার হয়ে গেছে। হঠাৎ করে এমন অবস্থা, চাকা পাংচার হয়ে একদম গড়তে গড়তে বাস সামনের দিকে যাচ্ছিল, যেটাতে সবাই অনেক বেশি আতঙ্কে পড়ে গিয়েছিল এবং অনেকেই ভয় পেয়ে গিয়েছিল যে কি হলো। তো যাই হোক, তখন ছিল অলমোস্ট রাত 1টা, আর তখন থেকে প্রায় 1 ঘন্টা আমরা এভাবে বাইরে বসেছিলাম। যখন চাকাটা ঠিক করছিল, এর মধ্যে আর কি কোনো কিছুই করার ছিল না, বসে বসে আমরা জাস্ট টাইম পাস করছিলাম। ওখান থেকে বের হয়ে আমরা আবার লালন শাহ ব্রিজ পার হচ্ছি বেশ কিছুক্ষণ পরে, ঠিক হওয়ার পরে। তো লালন শাহ ব্রিজে আসার পরে আসলে অনেক বেশি ভালো লাগছিল। আমার পাশে যে ভাইয়াটা বসেছিল উনি প্রথমবার এই দিকে এসেছে, উনিও রাজবাড়িতে থাকেন, মাত্র 1 সপ্তাহ আগে ওনার পোস্টিং হয়েছে। তো উনি আমার সাথে পুরো রাস্তাটা গল্প করতে করতে যাচ্ছিলেন। আসলে ভাইয়াটার সাথে কথা বলতে বলতে অনেক বেশি ভালো লাগছিল, উনি আমার কাছে অনেক কিছু জানতে চাচ্ছিলেন, সেগুলো শেয়ার করছিলাম। আমরা এখানে লালন শাহ ব্রিজ পার হয়ে এসে এই যে ঈশ্বরদীতে আমাদের বাস হচ্ছে টি ব্রেক দিয়েছে, মানে হোটেল বিরতি দিয়েছে। তো হোটেল বিরতিতে এসে যেটা সবচেয়ে বেশি অবাক করা কাণ্ড সেটা হচ্ছে এতগুলো গাড়ি আমি এই রাস্তায় এখানেই বিরতি দিয়েছে, কিন্তু কোনোবার আমি এত গাড়ি একসাথে এখানে বিরতি দেওয়া দেখিনি। আসলে এদের মধ্যে সবাই বাড়িতে যাবে, প্রিয়জনের টানে, নারীর টানে আসলে সবাই ছুটে যায়, সেটাই হচ্ছে আজকের এই হোটেলের এখানে এতগুলো বাস এবং এত মানুষজন, সেটাই তার প্রমাণ। সবাই এত কষ্ট করে এত হ্যাসেল পোহায়ে কিন্তু তারপরে তারা সিগুরের টানে এভাবে ছুটে যাচ্ছে। এখানে এতগুলো বাস, আমি কিন্তু প্রথমে নেমে মনে হচ্ছিল যে হয়তো কোনো বাস টার্মিনালে এসে নেমেছি, কিন্তু আসলে তা না। আর এখান থেকে যে প্রত্যেকটা রুটের, বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গের বরিশাল, এপাশে খুলনা, যশোর, সাতক্ষীরা, সবগুলো এরিয়া থেকে এই দিকটা হয়ে উত্তরবঙ্গে গাড়িগুলো যায়। উত্তরবঙ্গের রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, প্রত্যেকটা জায়গায় এই রাস্তাটা হয়েই যায়। এ কারণে কিন্তু এখানে প্রায় সবগুলো গাড়ি ব্রেক দিয়েছে। আর আসলে বললাম না, ঈদের বাজারে সবগুলো ব্রেক দিয়েছে, এ কারণেই আসলে এত বেশি গাড়ি এবং এত বেশি মানুষ। তো এটা দেখে কিন্তু অনেক ভালো লাগছিল যে সবাই তাদের আপনজনদের কাছে যাচ্ছে, আপনজনদের কাছে যেতে পারছে, এটাও কিন্তু অনেক ভালো লাগার বিষয়। তবে ওই যে বললাম না, কষ্ট কিন্তু অনেক বেশি হয় আর অনেক বেশি ভোগান্তিরও শিকার পেতে হয়। যেরকম আমি বাসের টিকিটটা পেতে গিয়ে কিন্তু অনেক ভোগান্তির শিকার হয়েছিলাম, টিকিট নাই, কোনোভাবে টিকিট নাই। আর যেহেতু আমি যাব, হয়তো এটা লং দূরত্ব ঠিক আছে, কিন্তু আমাকে ভাড়া দিতে হবে সেই সুদূর কুয়াকাটা থেকে রংপুর, দিনাজপুরের ভাড়া দিতে হবে। আসলে যে রাস্তাটাতে যে ভাড়া, সেটা আমরা দ্বিগুণের বেশি ভাড়া দিয়ে ঈদের মধ্যে যাচ্ছি, এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের একটা ভোগান্তি। তো যাই হোক, আরেকটা যেটা শেয়ার করব সেটা হচ্ছে আরো একটা ধামাকা ভোগান্তি। সেটা হচ্ছে আমরা যখন হোটেল বিরতি শেষ করে যাচ্ছিলাম, যেতে যেতে নাটোর পৌঁছানোর পরে সিংড়ার কাছাকাছিতে যখন গিয়েছি, ঠিক সেই মুহূর্তে আমাদের গাড়ির আরেকটা চাকা পাংচার হয়ে গেল, যেটা আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল। চাকা পাংচার হওয়ার সাথে সাথে পুরো গাড়ি একদম নড়বড় করতে করতে, যেরকম ভাঙা গাড়ি দুলতে দুলতে যায়, ঠিক সেরকম ভাবে
যাচ্ছিল এবং একটা শব্দ করতে করতে যাচ্ছিল, মানে হঠাৎ অনেকেই ঘুমিয়ে গিয়েছিল। ঘুমের মধ্যে ঘুম ভাঙার পরে যখন এরকম একটা সিচুয়েশন দেখলো, অনেকেই খুব জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল। আমিও ঘুমান্ত ছিলাম এবং আমি কিন্তু কি হলো এভাবে চিৎকার করে উঠেছি এবং দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে দেখে যে গাড়ি দুলতে দুলতে যাচ্ছে এবং একটা চাকা পাংচার হলে যেরকম একটা খল 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 করে আর কি শব্দ হয় সেরকম করে যাচ্ছিল। আর মনে হচ্ছিল যে আমাদের গাড়িটা যেন এখনই যে কোনো একদিকে গড়িয়ে একদম তলিয়ে যাবে চলন বিলের মধ্যে। তো এইরকম একটা সিচুয়েশন পার করেছি। আসলে খুবই একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। একই জার্নিতে দুইবার চাকাটা পাংচার হলো। আর প্রথমবার যেহেতু চাকাটা আমাদের স্টকে ছিল, মানে বাসে ছিল, সেটা তারা চেঞ্জ করে নিয়েছে। এখন পড়লাম আরো বড় একটা বিপদে। যেহেতু আমাদের কাছে এক্সট্রা কোনো চাকা ছিল না, পরে বাধ্য হয়ে যেটা করা হলো ওই চাকাটা খুলে পরে সেই চাকা নিয়ে, তখন অলমোস্ট রাত প্রায় 2:30 থেকে 3টা বাজবে। সেই সময় চাকা নিয়ে ওখানে যে এইগুলো মানে মেরামত করে এই টাইপের যে মিস্ত্রিগুলো ছিল তাদের বাসায় গিয়ে তাকে ডেকে তুলে ঘুম থেকে নিয়ে এসে তাদের কারখানাতে নিয়ে গিয়ে চাকাটা রিপেয়ার করে এবং আমাদের এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা বা তারও বেশি টাইম নষ্ট হয়েছে। তবে আমি যেটা দেখেছি, আমি সারাদিন অফিস করে রওনা দিয়েছি আর এত বেশি কষ্ট আর এত বেশি ভোগান্তি, কি করব আমি বাসের মধ্যে গরমের মধ্যে শুয়ে শুয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আসলে প্রথমবার আমার যখন ঘুমটা ধরেছিল ঠিক তখনই প্রথমবার চাকাটা পাংচার হয়েছিল, আর ঘুমাতে পারিনি। তারপরে যখনই একটু ঘুম ধরলো তখন আবার সেম ভাবে চাকা পাংচার হয়ে গেল। এই কারণে কিন্তু আমার ঘুমাতে পারিনি। তো আমিও তারপরে চেষ্টা করেছি ঘুমানোর, এই কারণে আর ওই টাইমটাতে আমি আর নিচে নামিনি, ইনফ্যাক্ট কোনো ভিডিও করিনি। চাকাটা সারার পরে যখন যাত্রা শুরু করেছে ঠিক তখন অনেক ভোর হয়ে গেছে, মানে ভোর বলতে সকাল হয়ে গেছে। ঠিক সেই সময় আমার ঘুমটা ভেঙেছে এবং আমি এই যে চলন বিলের পাশে যে রাস্তাটা, সেই রাস্তাটারই কিন্তু ভিডিও নিচ্ছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এরপরে আল্লাহর দোয়ায় আমরা কিন্তু ধীরে ধীরে ভালো মতোই পৌঁছেছি, বগুড়া পৌঁছে গেছি। আর বলে রাখি এই গাড়িটা ছিল হচ্ছে ঈদ উপলক্ষে বিশেষ একটা গাড়ি। আর এই গাড়িটা হচ্ছে রাজবাড়ী কুষ্টিয়া দিয়ে এটা ঢাকার উদ্দেশ্যে যেত, যাওয়া আসা করতো পদ্মা সেতু হয়ে সম্ভবত। তো সেই গাড়িটা আমাদের উত্তরবঙ্গতে আসছে, যেটা তারা একটা রাস্তার কিচ্ছু চেনে না। যখন প্যাসেঞ্জার নামতে চাচ্ছে বগুড়া 4 মাথা, তাকে নিয়ে এসেছে বগুড়া বিমানবন্দর, মানে রাস্তা পার হয়ে চলে এসেছে, তারা এটা বলতে পারছে না। এদিকে পরে প্যাসেঞ্জাররা সবাই চিৎকার চেঁচামেচি করছে যে আপনারা চেনেন না, এটা বলবেন না, আমাদের যেখানে সেখানে নামিয়ে দিচ্ছেন, অনেক রকম মানে যাতা অবস্থা। যখন আমি মোকামতলায় এসেছি তখন মনে হলো থাক এই গাড়িতে আর যাবো না, আমি নামতাম গোবিন্দগঞ্জে। পরে আমি মোকামতলাতে এসে যেই দাঁড়িয়েছি আমি দৌড়ে নামিয়ে পড়ছি, আর এই গাড়িতে যাবো না। তো সেখান থেকে আমি জয়পুরহাটের গাড়িতে এসে কালাই নেমেছি। আর ওই যে বললাম রাতের বেলা আমাকে যেতে হয়, মিষ্টি কিনতে পারি না, তবে ভাগ্যক্রমে এখন আর রাত নাই, এখন সকাল 10টা এবং আমি আর কি কালাই এসে দেখলাম দোকানপাট খোলা আছে। তো ভাবলাম যেহেতু মিষ্টি কিনেছি দইটাও আর বাদ রেখে লাভ কি, শ্বশুর বাড়িতে যাতে। এখানে এসে আমি দই কিনছিলাম। তো দই কিনতে গিয়ে যখন একটু ভিডিও করছিলাম তখন দইয়ের দোকানদার বারবার আমাকে বলছিল ভাইয়া আপনি কি ভিডিও করছেন? তখন আমি বললাম যে আমি আসলে ইউটিউবে ভিডিও বানাই, ছোটখাটো আর কি ইউটিউবার। তো উনি বলছিল যে ভাইয়া এটাকে আমাদের ভিডিও করে নিয়ে গেছে, গিয়ে উনি ফেসবুকে আমাদের নামে কমপ্লেন করেছে, আমরা নাকি ওজনে কম দেই, হ্যান ত্যান অনেক কিছু। তো বললাম ভাইয়া এরকম কোনো ভয় নেই, আমার ছোট্ট একটা ব্লগে আপনাদের অল্প একটু ক্লিপ থাকবে। তো ওইভাবে তাদের আশ্বাস দিয়ে চলে আসলাম। আরে তো সহি সালামতে আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি, বউ বাচ্চার কাছে এসেছি। এখন যতই কষ্ট হোক, এসে যখন আমার ছেলেটার মুখটা দেখেছি আমার সব কষ্ট যেন একদম শেষ হয়ে গেছে। আর জামাই শ্বশুর বাড়িতে এসেছে তার জন্য তো আদরের পশ্চাৎ ছড়িয়ে রেখেছে, রান্নার মানে হরেক রকম রান্না তো আছে, আর ডাইনিং টেবিল কিন্তু সাজিয়ে রেখেছে। আসার সাথে সাথে আমাকে কি খাওয়াবে না খাওয়াবে যেন ফ্রেশ হয়ে সময় পাচ্ছি না, আগে নিয়ে এসেছে খাবার টেবিল। বউদের শ্বশুর বাড়ি মধুর হাড়ি না হলেও জামাইয়ের জন্য কিন্তু শ্বশুর বাড়ি মধুর হাড়ি। আর এই তো জামাই এসেছে ঈদের আগে, তাই তো আরো আদর যত্নের কোনো কমতিই নাই। জামাই হোক বা ছেলের বউ হোক, সবাই শ্বশুর বাড়িতে অনেক অনেক আদর পাক, এমনই প্রত্যাশা করছি। ভালোবাসায় ভরে থাক সবগুলো পরিবার। তো যাই হোক, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার ঈদটা অনেক ভালো কাটুক। যদিও এটা ঈদের পরে আমি এডিট করছি, তবে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।